শুরুতেই জানিয়ে দিব গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত অ্যামনেস্টি। এবং জানিয়ে দিব মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেলের চূড়ান্ত গন্তব্য চীন। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের। এবং থাকছে পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা। গাজায় যুদ্ধের আগুন যখন প্রতিদিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই সামনে এসেছে এমন এক বিস্ফোরক দাবি যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযান চলতে থাকলেও ভারত ইসরায়েলের কাছে অস্ত্র, গোলা বারুদ, ড্রোনের ওয়ারহেড, আর্টিলারি শেলের যন্ত্রাংশ এবং সামরিক যানবাহনের উপাদান পাঠানো অব্যাহত রেখেছে। সংস্থাটির দাবি ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো ২,৫৯৬টি সামরিক চালান বিশ্লেষণ করে তারা এই তথ্য পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক লাখ অস্ত্রের যন্ত্রাংশ এবং বিস্ফোরক উপাদান ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের হাতে পৌঁছেছে, যা পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে। এর আগেও আল জাজিরার অনুসন্ধানে ভারতের কাস্টমস নথিতে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য উঠে এসেছিল। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড অভিযোগ করেছেন, বিশ্ব যখন প্রতিদিন গাজার ধ্বংসযজ্ঞ দেখছে, তখনও ভারত শুধু অস্ত্র রপ্তানি বন্ধ করেনি, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালত এর আগেই গাজায় সম্ভাব্য গণহত্যা ঠেকাতে অন্তর্বর্তী আদেশ দিয়েছিল এবং জাতিসংঘের একাধিক বিশেষজ্ঞ ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে এসআইপিআর এর তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা বাণিজ্য আরও শক্তিশালী হয়েছে এবং দুই দেশ নতুন সামরিক সহযোগিতা চুক্তিও করেছে। তবে অ্যামনেস্টির এই অভিযোগের বিষয়ে ভারত সরকার এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে প্রশ্ন এখন একটাই, গাজার যুদ্ধ কি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ, নাকি এর পেছনে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের আরও বড় এক বাস্তবতা লুকিয়ে আছে? বিশ্বজুড়ে নজর এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সমুদ্রের বুকে চলা এক রহস্যময় তেলের খেলায়। ইরানের বিশাল তেলবাহী ট্যাঙ্কার হিউম্যানিটি মালাক্কা প্রণালী অতিক্রম করার পর হঠাৎ করে বন্ধ করে দেয় তার ট্র্যাকিং সিস্টেম। মুহূর্তেই জাহাজটি যেন অদৃশ্য, কিন্তু স্যাটেলাইট নজরদারি দেখাচ্ছে সেটি পৌঁছে গেছে মালয়েশিয়ার উপকূলের কাছে ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস বা ইওপিএল এর এলাকায়, যেখানে বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলার তেল গোপনে হাত বদলের অভিযোগ রয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, এখানে সমুদ্রের মাঝখানে এক জাহাজ থেকে আরেক জাহাজে তেল স্থানান্তর করা হয়, যাতে আসল উৎস গোপন রেখে শেষ পর্যন্ত সেই তেল পৌঁছে যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ছোট স্বাধীন শোধনাগারগুলোতে। স্ট্যানফোর্ডের সংশ্লিষ্ট গবেষক রে পাওয়েল জানিয়েছেন, চলতি বছরে তিনি এমন অন্তত ৬২টি জাহাজ শনাক্ত করেছেন, যারা ভুয়া পরিচয় বা বন্ধ ট্র্যাকিং ব্যবহার করে এই রুটে চলাচল করেছে। আল জাজিরার বিশ্লেষণে আরও উঠে এসেছে, শুধু গত এক মাসেই ১৮টি ইরানের ট্যাঙ্কার ইওপিএল পৌঁছে ট্র্যাকিংয়ের বাইরে চলে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে জাহাজ ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও বিশেষজ্ঞরা বলছেন এই নেটওয়ার্ক থামেনি, বরং আরও কৌশলী হয়েছে। কারণ অর্থ লেনদেনেও ব্যবহার হচ্ছে চীনের সিআইপিএস ব্যবস্থা, যা সুইফটের বাইরে থেকে রেনমিনবিতে লেনদেনের সুযোগ দেয়। চীন আনুষ্ঠানিকভাবে ইরানের তেল কেনার কথা অস্বীকার করলেও কাস্টমসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি হওয়া অপরিশোধিত তেলের পরিমাণ অনেক সময় দেশটির নিজস্ব উৎপাদনকেও ছাড়িয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন আরও জোরালো হচ্ছে, সমুদ্রের এই ডার্ক ফ্লিট কি শুধু নিষেধাজ্ঞা এড়াচ্ছে, নাকি বৈশ্বিক জ্বালানি বাজারের আড়ালে গড়ে উঠেছে শত শত কোটি ডলারের এক অদৃশ্য তেল সাম্রাজ্য, যা এখনো বিশ্বের শক্তিধর দেশগুলোর নিয়ন্ত্রণের বাইরে।
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে উঠছে। এবার সরাসরি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। তাদের স্পষ্ট বার্তা, যে দেশও যুক্তরাষ্ট্রকে সামরিক, গোয়েন্দা বা লজিস্টিক সহায়তা দেবে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। আইআরজিসির দাবি, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বিদেশি শক্তিকে সেখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সংস্থাটি আরও বলেছে, যতদিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক নৌ চলাচলে হস্তক্ষেপ, চাপ সৃষ্টি এবং সামরিক উপস্থিতি বজায় রাখবে, ততদিন এই কৌশলগত জলপথ পুরোপুরি স্বাভাবিকভাবে উন্মুক্ত করা হবে না। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আবারও বেড়েছে এবং হরমুজকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ তীব্র হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়েই চলাচল করে। ফলে এখানে যে কোনো সংঘাত বা অবরোধের আশঙ্কা বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের এই কঠোর ভাষার বার্তা শুধু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই নয়, বরং ওয়াশিংটনের সব আঞ্চলিক মিত্রদের প্রতিও একটি স্পষ্ট সতর্ক সংকেত। এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, নাকি হরমুজকে কেন্দ্র করে সত্যি আরো বড় কোনো সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, তাহলে এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ, তেলের মূল্য এবং বৈশ্বিক অর্থনীতিও বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সামরিক সমীকরণের ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চীনের কাছ থেকে প্রায় 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অর্থাৎ ম্যানপার্স কিনতে যাচ্ছে ইরান। কয়েক কোটি ডলারের এই চুক্তির আওতায় ইরানের হাতে পৌঁছাতে পারে QW-12 এবং FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র, যা স্বল্প উচ্চতায় উড়তে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম হয় বলে মনে করা হয়। তবে সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে অস্ত্র সরবরাহের সম্ভাব্য রুট নিয়ে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের উরুমকি থেকে বিমানযোগে অস্ত্রগুলো প্রথমে পাকিস্তানে আনা হবে, এরপর সেখান থেকে ট্রানজিট হয়ে ইরানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। যদিও এই পরিবহন স্থলপথে হবে নাকি আকাশপথে, সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। খবরটি প্রকাশের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ পাকিস্তান এই প্রক্রিয়ায় জড়িত থাকলে তা পুরো অঞ্চলের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে ইসলামাবাদ দ্রুত এসব দাবি অস্বীকার করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এক বিবৃতিতে জানিয়েছে, চীন থেকে ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহে পাকিস্তান ট্রানজিট দিচ্ছে। এমন সব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং অসত্য। ফলে এখন প্রশ্ন উঠছে, রয়টার্সের এই তথ্য কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন সামরিক জোটের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল বিতর্কিত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তৈরি একটি দাবি? তবে একটি বিষয় পরিষ্কার, ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর যে কোনো খবর এখন শুধু মধ্যপ্রাচ্যে নয়, ওয়াশিংটন, তেল আবিব, বেইজিং এবং ইসলামাবাদ সব রাজধানীতেই বাড়তি নজর কেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহ মোড় নিয়েছে। রাতভর ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 13 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। রাজধানী কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের লভিড পর্যন্ত বিস্ফোরণে কেঁপে ওঠে একের পর এক শহর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় এই বড় হামলা, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ছোড়া ইস্কান্দার M ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক বাড়িতে সরাসরি আঘাত হানে। এতে একই পরিবারের সদস্য সহ 6 জন নিহত হন, যাদের মধ্যে 5 ও 12 বছর বয়সী 2 শিশু রয়েছে। রাজধানী কিয়েভেও একের পর এক বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থাপনায়। আর পশ্চিমাঞ্চলের লভিডে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন, আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান, আগাম সতর্কীকরণ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ প্রস্তুতি
প্রস্তুত অবস্থায় মোতায়েন করে। অন্যদিকে এই হামলার ঠিক আগেই জেলেনস্কি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন, যা যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পাল্টা জবাবও দিচ্ছে ইউক্রেন। দেশটির ড্রোন হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের একটি বড় গুদামে আগুন লাগে। আহত হন একজন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রায় 200 জন। প্রতিষ্ঠানটি জানিয়েছে সাম্প্রতিক ড্রোন হামলায় তাদের প্রায় 1 ডজন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ব্যবসা ও সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। ফলে স্পষ্ট হচ্ছে যুদ্ধ এখন আর শুধু সামনের যুদ্ধ রেখায় সীমাবদ্ধ নয়, বরং উভয় দেশই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আর এই সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে প্রাণহানি, ধ্বংসযজ্ঞ এবং ইউরোপ জুড়ে আরও বড় নিরাপত্তা সংকটের আশঙ্কা।